শুভ বড়দিন আজ দেশ ও বিশ্বের শান্তি কামনায় গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, বর্ণিল আলোকসজ্জা, ৫ তারকা হোটেলগুলোতেও বিভিন্ন আয়োজন। কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন অর্থ পাচার মামলার আসামি পিকে হালদার। ২.৫ বছর পর শর্ত সাপেক্ষে মিলেছে জামিন, ছাড়া পেয়েছেন এক সহযোগীও। কারসাজি ঠেকাতে পুঁজিবাজারে জরিমানার হিড়িক, ৪ মাসে আদায় ৭২০ কোটি টাকা। বেশি গুনেছে বেক্সিমকো শেয়ার সংশ্লিষ্টরা, শাস্তি দিতে এমন পদক্ষেপ বলছে ট্রান্সফোর্স। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানভীর হাসান। ধর্মীয় নানা আচার ও উৎসবের মধ্য দিয়ে খ্রিস্ট ধর্মাবলম্বীরা উদযাপন করছেন তাদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। সকালে গির্জায় বিশেষ প্রার্থনা দিয়ে দিনে শুরু হয়। এছাড়া মোমবাতি জ্বালিয়ে বাইবেলের বাণী, ধর্মীয় গান গাওয়া হয়। দিনের প্রথম প্রার্থনা শেষে খ্রিস্ট ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে শুভেচ্ছা জানান। মুন্সিগঞ্জেও সকালে প্রার্থনায় অংশ নিয়ে কেক কাটেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এ সময় নেচে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পুণ্যার্থীরা। মানুষের মাঝে ভেদাভেদ কমে শান্তির বার্তা নিয়ে উদযাপিত হচ্ছে এবারে বড়দিন। বড়দিনকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সজাগ রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে যেমনিভাবে শান্তি, আনন্দ, ভালোবাসা এনেছিলেন, সেই শান্তি, আনন্দ, ভালোবাসা যেন পৃথিবীর সকলের মাঝে বিরাজ করে। সারা বিশ্ব এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে শান্তি বিরাজ হোক। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ আছে, যার জন্য আমরা সুন্দরভাবে বড়দিন পালন করতে পারছি। নতুন বছর আসছে সামনে, বড়দিনের সময় সবাই যেন একসাথে বসবাস করতে পারি সুন্দরভাবে। ছেলে মেয়ে, নাতি পুতি সবাইকে নিয়ে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি। ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে চলছে বড়দিনের আনুষ্ঠানিকতা। বিস্তারিত জানাতে রাজধানীর তেজগাঁও এলাকায় জপমালা রানী গির্জায় আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। চট্টগ্রাম নগরীর পাথরঘাটা পবিত্র জপমালা রানী গির্জায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি। এছাড়া সিলেট প্রেসবিটারিয়ান গির্জায় আছেন ইকরামুল কবির। সরাসরি প্রথমেই যাচ্ছি চন্দ্রিমার কাছে। মুখরিত হয়ে উঠেছে গির্জা প্রাঙ্গণ, সে সাথে সকলকে বড়দিনের শুভেচ্ছা। সারা বছরের অপেক্ষার পালা শেষ করে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ যীশু খ্রিস্টের জন্মদিন। আমি যদি আপনাদের একটু দেখাই, ঠিক এই মুহূর্তে কিন্তু গির্জাগুলোতে প্রার্থনা চলছে এবং এই প্রার্থনা শুরু হয়েছে সকাল 9টা থেকে। এর আগে কিন্তু ভোরে আরেক দফায় প্রার্থনা হয়ে গেছে এবং সকাল থেকে এই প্রার্থনার জন্য ঈশ্বরের কাছে এখানে কিন্তু ভক্তরা এবং অনুসারীরা আসতে শুরু করেছেন দূর দূরান্ত থেকে। তারা আমাদেরকে বলছিলেন যে ঈশ্বরের কাছে এবার তাদের চাওয়া, দেশ ও জাতির সকলের উদ্দেশ্যে তারা মঙ্গল কামনা করছেন। তারা চায় যে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক এবং যীশু খ্রিস্টের জন্ম মা ম্যারির কোলে কিন্তু হয়েছিল সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এবং সেই বাণী আজ সকাল থেকে এখানে তারা ছড়িয়ে দিচ্ছিলেন এবং খ্রিস্ট ধর্মাবলম্বীদের, বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মগুরু, প্রধান ধর্মগুরু যিনি আছেন, তিনি এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। তিনি সকলের উদ্দেশ্যে প্রার্থনা সঙ্গীত পাঠ করছেন এবং আমরা দেখছি যে নানান ধরনের আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বীদের যেই প্রধান উৎসব সেটি তারা পালন করছেন। এখানে বড়দের হাত ধরে কিন্তু ছোটরাও এসেছে বর্ণিল পোশাক পরে এবং দূর দূরান্ত থেকে চলে এসেছে এবং প্রার্থনা শেষে সকলে কিন্তু এখন প্রধান ধর্মগুরুর কাছ থেকে কিন্তু প্রসাদ গ্রহণ করছেন এবং ঈশ্বরের কাছে তারা তাদের মনের কামনা জানিয়ে দিচ্ছিলেন। যীশু খ্রিস্টের আবর্তন এই পৃথিবীতে হয়েছিল শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে। মা ম্যারির কোলে কিন্তু তিনি এসেছিলেন এবং বলা হয়ে থাকে যে এই দিনটিকে ঘিরে তাদের যেমন আয়োজন রয়েছে, গতকালও কিন্তু নানা আয়োজনের মাধ্যমে তারা এই দিনটি গতকাল সন্ধ্যা থেকে পালন শুরু করে গেছে। আজও কিন্তু ঢাকার 7টি গির্জাসহ সারা দেশে পালিত হবে খ্রিস্ট ধর্মাবলম্বীদের এই সবচেয়ে বড় উৎসব। এই উৎসবকে ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার করার কথা আমরা শুনেছি গতকাল
গতকাল সেনাবাহিনী প্রধান এটি নিশ্চিত করেছেন। একই সাথে তারা বলছিলেন যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে একত্রিত হয়ে থাকতেই তারা চান, এবং তারা বলছিলেন যে সকলে একত্রিত থাকার লক্ষ্যেই অসাম্প্রদায়িক বাংলাদেশে তারা নিরাপদে থাকার এই উদ্দেশ্যেই কিন্তু তারা আজ বলছিলেন যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একটু দেখাচ্ছিলাম যে এখন কিন্তু প্রার্থনার শেষে তারা যাচ্ছিলেন প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। এই মুহূর্তে কিন্তু আমরা বড়দিনের খবরাখবর জানতে চলে যাব সিলেটে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, সিলেটের বিভাগের সবচেয়ে বড় চার্চ এই নয়া সড়কের প্রেসবিটারিয়ান চার্চে আমি এই মুহূর্তে আছি। এখন 10:30 এখানে প্রার্থনা শুরু হবে। তার আগে বিভিন্ন জায়গা থেকে, সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে নগরীতে যারা আছেন তারা এসে, খ্রিস্টান ধর্মাবলম্বীরা এসে জড়ো হচ্ছেন। তাদের আজকে একটি উৎসবের দিন, বড়দিন, এবং এই উৎসবের দিনে তারা সবাই একত্রিত হচ্ছে। মূলত বলা যায় গতকালকে রাতের থেকেই এই দিনটি শুরু হয়ে গেছে, তাদের উৎসবের দিন শুরু হয়েছে। পুরো এই চার্চ সহ পুরো এই যেই টিলাটি রয়েছে, পুরো টিলাটি সাজানো হয়েছে, রঙিন সাজানো হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু দেখাতে চাই, ইতিমধ্যে ভিতরে সঙ্গীত শুরু হয়েছে। ভিতরে যারা আছেন তারা প্রার্থনার আগে যেই ধর্মীয় সঙ্গীত, সেই ধর্মীয় সঙ্গীত শুরু করে দিয়েছেন, এবং এই ধর্মীয় সঙ্গীতের পরপরই তাদের যেই প্রার্থনা, সেই প্রার্থনা শুরু হবে। আমি একেবারে যেই প্রার্থনা স্থল, এই সিলেট বিভাগের সবচেয়ে বড় চার্চ, সেই বড় চার্চের প্রার্থনা স্থলে আমি আছি। এখানে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন সিলেট বিভাগের, সিলেট নগরীর এবং সিলেট জেলার আশেপাশে বিভিন্ন উপজেলা, সবাই সেখানে জড়ো হবে। বলে রাখা প্রয়োজন যে এই প্রতিবারের মতন এবারও একটি উৎসব মুখর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে এই উৎসব বড়দিন, সবচেয়ে বড় উৎসব খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উদযাপন করা হবে, এবং সেই উদযাপন উপলক্ষে সবাই জড়ো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাজে, বিশেষ করে নতুন সাজে, প্রত্যেকের নতুন নতুন সাজে, নতুন নতুন কাপড় পরে এইখানে জড়ো হচ্ছে। আমরা এখন ধর্মীয় সঙ্গীত দেখতে পাচ্ছি। একটু কিছু সময় পরেই এখানে এসে এই যে চার্চ আছে, এখানে ফাদার এসে প্রার্থনা করবেন, এবং ফাদার সহ অন্যান্য যারা আছেন শীর্ষ ধর্মীয় নেতারা, তারা সবাই প্রস্তুতি নিচ্ছেন। এবং এখানে এই যেটা দেখতে পাচ্ছেন না, যে চার্চের যে হলরুম, যেখানে প্রার্থনা করা হবে, কিছু সময় পরে এখানে ভিতরে এবং বাইরে পরিপূর্ণ হয়ে যাবে। আমরা প্রতিবার দেখে থাকি এখানের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির মধ্যে রয়েছে 10:30 এখানে প্রার্থনা শুরু হবে, এবং এই প্রার্থনার পরপরই বিভিন্ন জায়গায় সঙ্গীত অনুষ্ঠান হবে। এখানে একটি মঞ্চ আছে, এই চার্চের পাশে একটি মঞ্চ, এখানে রাতেও সঙ্গীত অনুষ্ঠান হবে। সারা দিনব্যাপী তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আজকের এই উৎসব মুখর দিন, বড়দিন, যীশু খ্রিস্টের জন্মদিন, এবং এই দিনটি উদযাপন করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা এসছেন তারা অপেক্ষায় আছেন যে যখন প্রার্থনা শুরু হবে তারা সেই প্রার্থনায় অংশগ্রহণ করবেন। প্রত্যেকে কিন্তু এই দিনটি উপলক্ষে নতুন যার সামর্থ্য অনুযায়ী নতুন কাপড় নিয়েছে, নতুন কাপড় পরেই আজকের দিনটিতে সেই উৎসবে মেতে উঠেন। এবং এই উৎসবটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব। সারা বিশ্বে একই দিনে উৎসব পালিত হচ্ছে, এবং সবকিছু মিলে বলা যায় আজকের এই দিনটি যাতে সুন্দরভাবে, সফলভাবে এবং আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হয়, তাই সবাই কামনা করছেন। এবং সিলেটের চার্চে সারা দিনব্যাপী এই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবেন। মোটামুটি এই ছিল সিলেটের নয়া সড়কের যে সিলেট বিভাগের সবচেয়ে বড় চার্চ থেকে বড়দিনের উৎসবের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা এবং সিলেটে। ভারতের কলকাতার কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও আত্মসাতের মামলায় অভিযুক্ত ব্যবসায়ী পিকে হালদার। মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার আলিপুরের প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে মুক্তি পান তিনি। এই সময় সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। কারাগারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে করে চলে যান তিনি। এর আগে গত বৃহস্পতিবার কলকাতার নগর ও দায়রা আদালতের বিচারক 10 লাখ টাকার বন্ডের বিনিময়ে পিকে হালদার ও তার 3 সহযোগীর জামিন মঞ্জুর করেন। তবে
তবে মামলা চলাকালে তাদের হাজিরা দেওয়ার পাশাপাশি দেশ ত্যাগ না করার শর্ত দেন বিচারক। পুঁজিবাজারে নতুন কমিশন দায়িত্ব নেয়ার 4.5 মাসের মধ্যে কারসাজি ঠেকাতে জরিমানা করেছে 720 কোটি টাকার বেশি। বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউস সংশ্লিষ্টরা বলছেন, এভাবে জরিমানা আদায়ে বাজারে বাড়ছে অস্থিরতা। তবে বুঝে শুনে জরিমানা আদায় করা হচ্ছে এবং আগামীতে এ ব্যাপারে আরও সৃজনশীল পদক্ষেপ নেওয়ার আশ্বাস কমিশন টাস্কফোর্স কমিটির। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। হাসিনা সরকার পতনের পর 19 আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির দায়িত্ব নেয় রাশেদ মাকসুদ কমিশন। দায়িত্বে এসে কারসাজির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে এখন পর্যন্ত জরিমানা করেছে 720 কোটি টাকারও বেশি। জরিমানার সবচেয়ে বড় অঙ্ক গুনতে হয়েছে বেক্সিমকোর শেয়ার সংশ্লিষ্টদের। গত অক্টোবরে প্রতিষ্ঠানটির শেয়ার কারসাজির দায়ে 4 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। একের পর এক জরিমানায় বাজার হয়ে উঠেছে অস্থিতিশীল, তলানিতে নামছে বিনিয়োগকারীদের আস্থার পারদ। এ অবস্থায় অনেকেই ব্যক্ত করেছেন হতাশা। ভালো ভালো শেয়ার কিনেছি, সেটা যদি লাভই না হয় তাহলে আমার এই বিনিয়োগ করে আমার লাভটা কি হলো? একদিন দুদিন বার পরে আবার 4-5 দিন ফালাই আগের সাথে আরো নিচে নিয়ে যাচ্ছে। খারাপ কোম্পানি কি এটাকে রেকটিফাই করার দায়িত্ব কার? রেগুলেটরি বডির। এইটা যদি আমরা সবাই যদি ভালো কোম্পানিতে বিনিয়োগ করি তাহলে রেগুলেটরি বডির প্রয়োজন কি আছে? ব্রোকারেজ হাউসগুলো বলছে দ্রুত সমাধান না হলে দীর্ঘস্থায়ী ক্ষতির সম্মুখীন হবে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা সারাদিনে তাদের কোনো ফোনই পাচ্ছি না, এবং ভালো ভালো বিনিয়োগকারীরা তারা শেয়ার সেল করে তারা বের হয়ে যাচ্ছে। কারণ তারা এই মার্কেটে যে আস্থা, যে একটা অভাব, সেই আস্থা তারা কখনোই ফিরে পাচ্ছে না। ভালো কোম্পানি কি এই বাজারে নাই? অবশ্যই আছে। তো সে স্কয়ার ফার্মা বাড়ে না কেন? স্কয়ার ফার্মা তো 300 টাকা থাকার কথা, তারা 110% ডিভিডেন্ড দিচ্ছে, কিন্তু কই, আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। তবে পুঁজিবাজার সংস্কারে গঠিত টাস্কফোর্সের এর সদস্য বলেন, কোনো প্রতিষ্ঠানকে উদ্দেশ্যমূলকভাবে নয়, দোষীদের শাস্তি দিতেই বাড়ানো হয়েছে জরিমানা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আমরা দেখি যে বড় বড় ফাইন হচ্ছে এখন, গত কয়েক মাস ধরে দেখছি। তাহলে তাই যদি হয়ে থাকে, এর আগের যে কমিশন ছিল সেখানে তো এইগুলো তো যে রায়গুলো এখন হচ্ছে, বড় বড় দেখছি পানিশমেন্টের ব্যাপার আসছে, এগুলো সবগুলো কিন্তু হয়েছে আগের যে কমিশন বা তার আগের কমিশন, সেই সময়কার ঘটনাগুলো। তাই তখন সেখানে পানিশমেন্ট দেওয়া হয় নাই কেন? আনুপাতিক হারে যারা কিনা সিদ্ধান্তের সাথে জড়িত, সেই স্পন্সর ডিরেক্টর যারা, তাদের ক্ষেত্রে হয়তো আনুপাতিক হারে শাস্তির ব্যাপারটা চিন্তা করতে হবে, সাধারণ শেয়ার হোল্ডাররা যেন ক্ষতিগ্রস্ত না হয়। সেটা মাথায় রেখে হয়তো আমাদের কোনো একটা সৃজনশীল উপায়তে এই শাস্তির ব্যাপারটা প্যাক করতে হবে। এদিকে মাত্রা অতিরিক্ত জরিমানার কারণে সাধারণ বিনিয়োগকারীরা যেন ক্ষতির সম্মুখীন না হন, সেদিকে নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। 3 দফায় মেয়াদ বাড়ানোর পর প্রায় অর্ধযুগ পেরিয়ে গেলেও এখনও দৃশ্যমান কোনো কাজই শুরু হয়নি বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পে। জমি অধিগ্রহণ, ঠিকাদার নিয়োগ কিছুই হয়নি। ভারতীয় ঋণ না আসায় শুধু পরামর্শক নিয়োগে থমকে আছে প্রকল্পের কাজ। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। প্রকল্পের সময় 5.5 বছর কেটে গেলেও জমি অধিগ্রহণ, ঠিকাদার নিয়োগ কিছুই হয়নি। শুধু সম্ভাব্য রেলপথ ও স্টেশন এলাকায় বসানো হয়েছে ইটের পিলার। এমন বেহাল দশা বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের। প্রকল্প সংশ্লিষ্টরা জানায়, 2017 সালে ভারতের লাইন অফ ক্রেডিটের আওতায় 85 কিলোমিটার বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। 2018 সালের 1 আগস্ট থেকে প্রকল্পের কাজ শুরু হয়। 3 দফায় সময় বাড়িয়ে এখন প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 2026 সাল পর্যন্ত। তবে ভারতীয় ঋণ না আসায় প্রকল্পের কাজ এখন পর্যন্ত নকশা ও পরামর্শক নিয়োগে আটকে আছে। গত বছর অক্টোবরে ঠিকাদারদের সংক্ষিপ্ত তালিকার জন্য ভারতকে চিঠি দেওয়া হলেও এখনো জবাব আসেনি। ঢাকা বগুড়া যে রেলপথ আছে, এটার অনুমোদন হলেও আমরা দৃশ্যমান কোনো কাজ দেখতে পাচ্ছি না। এই প্রকল্পটা চালু হয় তাহলে আমাদের প্রায় 5-6 ঘন্টা সময় আমাদের বাঁচে। ট্রেনের চলাচলটা ভালো থাকলে সবাই সঠিকভাবে যেতে পারবে। এটা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা দাবি জানাচ্ছি। প্রকল্প পরিচালক জানান, প্রকল্পে 5,579 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এর মধ্যে 3,146 কোটি টাকা ঋণ হিসেবে দেবে ভারত, বাকি 2,433 কোটি টাকা ব্যয় করবে বাংলাদেশ সরকার। এর মধ্যে 5.5 বছরে প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় হয়েছে প্রায় 28 কোটি টাকা। জেলা প্রশাসন বলছে, ভূমি অধিগ্রহণের জন্য সম্ভাব্যতা যাচাই বাছাই প্রায় শেষের দিকে। দ্রুত শুরু হবে প্রকল্পের কাজ। চূড়ান্ত অনুমোদন হয়ে আসলে তারপরে আমরা ক্ষতিপূরণগুলো নির্ধারণ করব। ক্ষতিপূরণ দিলে তখন আমাদের
পার্টটা শেষ হবে, ভূমি অধিগ্রহণের পার্টটা। তারপরে আমাদের যে প্রজেক্টের কাজটি সেটি হচ্ছে রেলপথ মন্ত্রণালয়ের এই প্রজেক্টটা, সেখানে আলাদা একটা প্রকল্প আছে, তারা সেই কাজটি বাস্তবায়ন করবেন। বগুড়া ও সিরাজগঞ্জের দূরত্ব মাত্র ৭২ কিলোমিটার হলেও জেলা দুটির মধ্যে সরাসরি রেলপথ নেই। এ কারণে ঢাকা থেকে বগুড়া যেতে ১১২ কিলোমিটার পথ বেশি ঘুরতে হয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে দূরত্ব কমবে ১১২ কিলোমিটার ও সময় বাঁচবে প্রায় ৪ ঘন্টা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ধান চালের জেলা হিসেবে পরিচিত নওগাঁয় নানা সংকটে বন্ধ হয়ে গেছে ছোট বড় প্রায় ১,০০০ মিল চাতাল। কয়েকশো কোটি টাকা দেনা নিয়ে ব্যবসায়ীরা অনেকেই এখন আত্মগোপনে। এদিকে এসব মিলে মালিকদের কাছে পাওনা টাকার দাবিতে আন্দোলনে নেমেছেন চাষি ও ব্যবসায়ীরা। আত্মগোপনে থাকা মিল মালিকদের আইনের আওতায় আনার আশ্বাস জেলা প্রশাসনের। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় নওগাঁয়। বিস্তীর্ণ সবুজে মোড়ানো এসব ধান মাঠ থেকে আসে হাটে। হাটের দরদামে পাইকার কেনার পর ধান থেকে চাল বের করতে নেওয়া হয় মিল চাতালে। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত চাল যায় দেশের বিভিন্ন প্রান্তে। কৃষিপ্রধান এ জেলার অর্থ বাণিজ্য হয়ে ওঠে ধান চাল কেন্দ্রিক। আর এই ধান চালকে কেন্দ্র করে গড়ে তোলা হয় প্রায় ১২০০র মতো ধানের চাতাল। ব্যবসায়ীরা বলছেন, বিগত সরকারের সময় নেওয়া নানা পদক্ষেপে একের পর এক বন্ধ হতে থাকা এসব মিল চাতাল বর্তমানে ঠেকেছে ২০০-তে। বেশিরভাগ মিল চাতাল বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেক ব্যবসায়ী দেনার দায়ে গিয়েছেন আত্মগোপনে। প্রান্তিক চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে ধান নেওয়ার পর মিল চাতাল বন্ধ করে টাকা না দিয়ে অনেকে গা ঢাকা দিয়েছেন। আর পাওনা টাকা উদ্ধারে চাষি ও ব্যবসায়ীরা সভা সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে ধর্ণা দিচ্ছে প্রশাসনের বিভিন্ন দপ্তরে। এই টাকাটা উনি দীর্ঘদিন ধরে দিচ্ছে না। আমাদের ১০-১৫ জন মারা গেছে। ইভেন্ট আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। এখনো পর্যন্ত ১২ লক্ষ টাকা আমার পাওনা আছে। কিসে তোমাদের টাকা পাবা বলে ঢালাওভাবে পিটাতে লাগলো। প্রশাসনের কাছে তো আমরা দীর্ঘদিন যাবতই ঘুরতেছি, প্রায় ১ বছর যাবত আমরা প্রশাসনের কাছে, কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না। আত্মগোপনে থাকা মিল মালিকদের আইনের আওতায় আনার আশ্বাস জেলা প্রশাসনের। ব্যবসায়ী নেতারা বলছেন, ক্ষতিগ্রস্ত চাষি ও ব্যবসায়ীদের পাওনা শত কোটি টাকা উদ্ধারে চেষ্টা করছেন তারাও। তাদের সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব আছে কিনা, সেগুলো ফাংশনিং আছে কিনা, সেগুলো যদি ফাংশনিং থাকে সেগুলোকে আটকায় রেখে আমরা টাকা ফেরত দেওয়ার হয়তো বা বন্দোবস্ত করতে পারবো না, কিন্তু একটা উদ্যোগ নিতে পারবো। সমিতির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব, তারা যেন অচিরেই এই টাকাগুলো যারা পাওনাদার আছে তাদের এই টাকা যেন পরিশোধ করে। স্থানীয় খাদ্য বিভাগ জানায়, জেলায় ৫৬টি অটো ও ১২৫টি হাস্কিং মিল চুক্তি সম্পাদন করে ধান চাল সরবরাহ করে আসছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। গির্জায় গির্জায় প্রার্থনা ও বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পর্তুগালে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। অংশ নিচ্ছেন পর্তুগালে খ্রিস্ট ধর্মাবলম্বী প্রবাসী বাংলাদেশিরা। গোটা বিশ্বে শান্তি কামনায় স্থান পেয়েছে বড়দিনের প্রার্থনায়। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। মধ্যরাতে মূল প্রার্থনার অনেক আগে থেকেই পর্তুগালের রাজধানী লিসবনের গির্জাগুলোয় ভিড় বাড়তে থাকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের। ঘড়ির কাঁটা রাত ১২টা বাজতেই শুরু হয় বড়দিনের মূল আনুষ্ঠানিকতা। প্রার্থনায় যোগ দেন যীশু খ্রিস্টের অনুসারীরা। লিসবনের সবচেয়ে বড় প্রার্থনা অনুষ্ঠিত হয় ঐতিহাসিক লিসবন ক্যাথেড্রালে। পর্তুগিজদের পাশাপাশি প্রার্থনায় অংশ নেন দেশটিতে ঘুরতে আসা বিভিন্ন দেশের পর্যটকেরাও। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি খ্রিস্ট ধর্মাবলম্বীরাও অংশ নেন প্রার্থনায়। যুদ্ধ হানাহানি বন্ধ হয়ে গোটা বিশ্বে শান্তি ফিরুক, এ প্রার্থনায় ছিল এবারের বড়দিনের উপাসনায় মূল চাওয়া। In holiday at the moment, visiting my parents, and I've liked. This is my second midnight mass in Portugal. Last year I was in Comporta, and I went to the local village mass, which was lovely. পরিবারের সঙ্গে নৈশভোজ সেরে মধ্যরাতে প্রার্থনা আমাদের বড়দিন উদযাপনের মূল আনুষ্ঠানিকতার মধ্যে অন্যতম। এছাড়া মাস জুড়েই পর্তুগালে থাকে বড়দিনের নানা আয়োজন। আমরা এবার বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করছি। ইউরোপে বড়দিন উদযাপনের জন্য পর্তুগাল সেরা। চমৎকার আবহাওয়া বা বাহারি খাবারের আয়োজন সত্যি অন্যরকম। রাতে প্রার্থনা শেষে দিনব্যাপী রয়েছে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। পর্তুগিজদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা তাদের বড়দিন উদযাপনের জন্য বেছে নিয়েছেন পর্তুগালকে। অর্থনৈতিক মন্দা ও যুদ্ধ শেষে গোটা বিশ্বে শান্তি ফিরবে, এটি প্রার্থনায় চাইছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
শুভ বড়দিন আজ। দেশ ও বিশ্বের শান্তি কামনায় গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, বর্ণিল আলোকসজ্জা, 5 তারকা হোটেলগুলোতে বিভিন্ন আয়োজন। এবং কলকাতার কারাগার থেকে মুক্তি পেলেন অর্থ পাচার মামলার আসামি PK হালদার। 2.5 বছর পর শর্ত সাপেক্ষে মিলেছে জামিন, ছাড়া পেয়েছেন এক সহযোগীও। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ে।